Hello, Assalamu alaikum. How are you, everybody? Actually, my name's Emar Shaheen, and I'm an English trainer. Today, I want to talk about how to start learning English. First, let's start by answering a basic question. What is English? English is an international language and spoken all over the world. English is very important for education, business, and technology. English improves our education, our confidence, and open new opportunities for job and studies. Today, more than 80% of all the information in the world's computers is in English. So, it is therefore little that jobs advertisement nowadays often ask for good working knowledge of English. Many believes now that English usually helps them to get good jobs and better salaries. আজকের ক্লাসে আমি আলোচনা করব আমরা যারা ইংরেজি শিখতে চাই আসলে আমাদের সেই ইংরেজি শেখাটা কোন জায়গা থেকে কিভাবে শুরু করলে আমরা সফল হতে পারবো এবং খুব ভালোভাবে ইংরেজিটা শিখতে পারবো সেই বিষয়টা আজকের এই ক্লাসে আমি স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি একটা ডিপিকশন দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন যে এই ডিপিকশনটা যদি বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই ইংরেজি শেখার যে যে পথ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। যে ইংলিশ টিচিং মেথড ইজ ভেরি ইজি সেটা কিন্তু বোঝা সম্ভব হবে। তো আমি প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এই যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবো, আমাদের প্রথম কোন জায়গা থেকে শুরু করতে হবে। তো এখানে আমি লিখেছি যে ফাউন্ডেশন ইংলিশ, আমি লিখেছি ফাউন্ডেশন ইংলিশ। হোয়াট ডাজ ফাউন্ডেশন মিনস? এই ফাউন্ডেশন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন একটি বিল্ডিং তৈরি করতে যাই সেই বিল্ডিংটি কয়তলা হবে সেটি কিন্তু ফাউন্ডেশন বলে দিবে। ফাউন্ডেশন ছাড়া আমরা কিন্তু কোনো বিল্ডিং তৈরি করতে পারবো না। এখন আমি যদি 10 তলা একটি বিল্ডিং তৈরি করতে চাই তাহলে আমাকে 10 তলার জন্য স্পেসিফিক একটি ফাউন্ডেশন তৈরি করতে হবে। সো ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাউন্ডেশন ইজ মাস্টার প্ল্যান লেআউট অফ দ্য বিল্ডিং, সেটা হচ্ছে বিল্ডিংয়ের ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং তৈরি করা যাবে না, তদ্রূপ ইংরেজির ফাউন্ডেশন কি? ইংরেজির ফাউন্ডেশন ইংলিশ হচ্ছে যে মাস্টার প্ল্যান লেআউট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই ফাউন্ডেশন আমাদের জানতে হবে। এখন আমরা অনেকেই বলি যে আমার বেসিক সমস্যা, আমি ইংরেজির ফাউন্ডেশন বুঝি না। তো তাদের জন্য এই ফাউন্ডেশন আমাদের কমপ্লিট করতে হলে আমাদের কি শিখতে হবে সেটা হচ্ছে এই ফাউন্ডেশন শিখতে হলে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে রাইট ওয়ার্ড, রাইট প্লেস। তো এই যে রাইট ওয়ার্ড মিনস ভোকাবুলারি। রাইট ওয়ার্ড সঠিক শব্দ, রাইট প্লেস সঠিক জায়গা। এখন এই রাইট ওয়ার্ড অর্থ হচ্ছে ভোকাবুলারি। এখন ভোকাবুলারি কি? ভোকাবুলারি বলতে আমরা যেটা জানি সেটি হচ্ছে যে শব্দ ভাণ্ডার। এখন এই যে শব্দ ভাণ্ডার বা ওয়ার্ড মিনিংস মুখস্থ করে কি ইংলিশ শেখা যাবে? কখনোই না। কেন যাবে না? আজকে যদি আমি 20 কিংবা 30টা ওয়ার্ড মুখস্থ করি, আগামীকাল আবার 30টা, তারপরের দিন আবার 30টা, এরকম ডে বাই ডে যদি আমি মুখস্থ করতেই থাকি সেগুলো কি আমার মাথায় থাকবে? কখনোই না। ফর এক্সাম্পল মনে করেন এই আপনার মাথায় যদি আপনাদের কারো মাথায় যদি আমি 20 কেজি ওজনের একটা ওয়েট দিয়ে দিই, অথবা আমি দিলাম 20 কেজি, আরও একজন দিল 30 কেজি, আরও একজন 40 কেজি, এগুলো কি মাথায় রাখা সম্ভব হবে? কখনোই না। কেন সম্ভব হবে না? পাগল হয়ে যাব। তদ্রূপ ইংরেজিও মুখস্থ করে শেখা যাবে না। তাহলে কিভাবে শিখব? প্রশ্ন হচ্ছে রাইট ওয়ার্ড ভোকাবুলারি।
হোয়াট ইজ দ্য ভোকাবুলারি, আমাদের জানতে হবে। ভোকাবুলারি মানে আমরা ছোট সময় পড়েছি যে সেন্টেন্স, একটা সেন্টেন্স, সেন্টেন্স কী নিয়ে হয়, যে একটা সেন্টেন্স আমরা ছোট সময় পড়েছি, খুবই লক্ষ্য করে শুনবেন যে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। এখন আমি আপনাদের একটা সেন্টেন্স দেখাচ্ছি, এখানে একটা সেন্টেন্স দেখাচ্ছি, সেখানে হচ্ছে দেখেন এখানে লেখা আছে মেনি বিলিভস নাও দ্যাটস ইংলিশ ইউজলি হেল্পস দেম টু গেট গুড জবস অ্যান্ড বেটার স্যালারিজ। এখন এটা কিন্তু একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্স কিন্তু একটা ওয়ার্ড নিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয় না, অনেকগুলো ওয়ার্ড নিয়েই কিন্তু একটা সেন্টেন্স। যেমন এখানে যদি আমি বলি যে মেনি বিলিভস নাও, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি ওয়ার্ড। এখন এই সবগুলো ওয়ার্ড নিয়ে কিন্তু সেন্টেন্স, আর সেখানে বলা হয়েছে যে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। এখানে মেনি একটা পার্ট অফ স্পিচ, বিলিভস একটা পার্ট অফ স্পিচ, নাও একটা পার্ট অফ স্পিচ, এগুলো পার্ট অফ স্পিচ। তো আমার কথা হচ্ছে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে যদি পার্টস অফ স্পিচ বলে, তাহলে আমরা জানি যে অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়, আর অনেকগুলো সেন্টেন্স নিয়ে কি হয়, একটা প্যাসেজ হয়, বা একটা প্যারাগ্রাফ হয়, বা বইয়ের একটা পেজ হয়। যেমন আমি আপনাদের একটা বই দিয়ে দেখাচ্ছি, যেমন এটা একটা ইংরেজি বই। তো এই বইটা কী নিয়ে হয়েছে, তা আমরা যদি দেখি প্রথমে খুলবার পরে আমরা একটা পেজ পড়া শুরু করব, কি ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের সেন্টেন্স শেষ করতে হবে। তাহলে অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়, আর অনেকগুলো সেন্টেন্স নিয়ে বইয়ের একটা পেজ হয়, আর অনেকগুলো পেজ নিয়েই কিন্তু একটা ইংরেজি বই। তাহলে আমি বলেছিলাম যে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। এই কথাটা না বলে আমি যদি এক কথায় বলি যে বই, এই বইয়ের সবগুলো ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে, তাহলে কি আমার ভুল হবে? কখনোই না। কেন ভুল হবে না? এই বইটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়েছে, আর অনেকগুলো সেন্টেন্স নিয়ে বইয়ের একটা পেজ হয়েছে, আর অনেকগুলো পেজ নিয়েই কিন্তু বই। দ্যাট মিন্স এই বইয়ের সবগুলো ওয়ার্ডই হচ্ছে কিন্তু পার্টস অফ স্পিচ। এখন শুধু কি এই বই না, সারা পৃথিবীতে যত ইংরেজি বই আছে, সকল ইংরেজি বইয়ের প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে পার্ট অফ স্পিচ। দ্যাট মিন্স আমরা এক কথাই বলতে পারি ইংরেজি পার্ট অফ স্পিচ। আমরা পার্ট অফ স্পিচ শিখি কাকে বলে, কত প্রকার, আসলে এটা না। তো এখন বিষয় হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কি মুখস্থ করা সম্ভব, শেখা সম্ভব? উত্তর হচ্ছে না, কিন্তু জানা সম্ভব, বোঝা সম্ভব। আই স্ট্রংলি বিলিভ দ্যাট এভরিথিং ইজ পসিবল টু উইলিং এ হার্ট। এখন এই যে ভোকাবুলারি, এই ভোকাবুলারির জন্য আমি অন্তত 2টা ক্লাস করাবো। 2টা ক্লাসে আমরা ভোকাবুলারি এবং রাইট ওয়ার্ড কমপ্লিট করব, কোনো মুখস্থ করব না। এখন এটা কমপ্লিট করার পরে তারপরে এই ফাউন্ডেশনের দ্বিতীয় যে পার্ট, সেটি হচ্ছে গ্রামার। সেটি কি? গ্রামার। এখন যদি বলি হোয়াট ইজ এ গ্রামার, গ্রামার কি? এখন আমরা আমাদের বাংলাদেশে আমরা গ্রামারটা শিখি, আমাদের বই পুস্তকে লেখা আছে যে পুস্তক পাঠ করিলে ভাষাকে শুদ্ধরূপে বলিতে পড়িতে পারা যায় তাকেই গ্রামার বলে। কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ আমেরিকান যে ইংলিশ বইগুলো আছে সেখানে কিন্তু গ্রামাটিক্যাল খুব সুন্দর ডেফিনেশন দেওয়া আছে, যেটা আমার এই ডিপিকশনের সাথে মিলে যাবে। এখন সেখানে বলা হয়েছে ইট ইজ সেইড দ্যাট গ্রামার ইজ দ্য আর্ট রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস। রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস। রাইট ওয়ার্ড মিনস ভোকাবুলারি, রাইট প্লেস মিনস গ্রামার। তাহলে কি? গ্রামার হচ্ছে রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেস, অর্থাৎ সঠিক স্থানে সঠিক শব্দটি বসানোর একটা কৌশল হচ্ছে গ্রামার। এখন আমরা আইএলস করব বা বিভিন্ন পরীক্ষা দেব, সেখানে কিন্তু এই আইটেমসগুলো আসে, যেমন উইথ ক্লু, উইদাউট ক্লোজ, এগুলো আসে। যেমন আমরা যখন পরীক্ষা দেই তখন কিন্তু এরকম আসে মাঝে মধ্যে, যে এরকম বক্স করা থাকে, এই বক্সের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে, আর নিচে একটা প্যাসেজ থাকে এ বি সি ডি এরকম। তো এখানে আমাদের করণীয় হচ্ছে এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো
এই এ বি সি ডিতে বসাতে হবে। এখন এগুলো কিন্তু অনেক শিক্ষার্থী ভালো মতো বুঝে উঠতে পারে না। কেন পারে না? বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু সে সঠিক বলতে পারে না কোনটা কোন পার্ট অফ স্পিচ। এখন কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা বলার নামই হচ্ছে গ্রামার, সেটা বলার নাম হচ্ছে গ্রামার। এখন এই ওয়ার্ডগুলো চেনার নাম হয়েছে রাইট ওয়ার্ড। আর আমি এখান থেকে নিয়ে এতে বিতে সিতে ডিতে কোনটায় বসাবো সেটা হচ্ছে রাইট প্লেস। আশা করি আপনারা এই ফাউন্ডেশনটা বুঝতে পেরেছেন। এখন ইংরেজির ফাউন্ডেশন বা বেসিক যাই বলি না কেন, আমরা যদি এটা কমপ্লিট না করে বছরের পর বছর আমরা ইংরেজি পড়তে থাকি, শিখতে থাকি, চর্চা করতে থাকি, তাহলে আমার ইংরেজি শেখার যে ভীতি এটা কিন্তু দূর হবে না। আমি কিন্তু ইংরেজি সঠিকভাবে কি করতে পারবো না, শিখতে পারবো না। এখন এই ফাউন্ডেশন শেষ করবার পরে আমাদের দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে আমরা কি শিখব। এই ফাউন্ডেশনের পরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কি রিডিং। কি বলেছি যে আমরা জানি যে আইএলসের 4টা স্কিল আছে। কি আছে? চারটা স্কিল আছে। সেই স্কিলগুলো কিন্তু আমরা কি করব, দেখার চেষ্টা করব। হ্যাঁ, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। এখন এই যেখানে আমি প্রথমেই যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে রিডিং। এই ফাউন্ডেশন শেষ করার পরেই কিন্তু আমরা রিডিং করব। রিডিং কি? রিডিং বলতে আমরা বুঝি যে ইংরেজি পড়তে পারা। আসলে ইংরেজি পড়তে পারার নাম কিন্তু রিডিং না। আইএলসের সবচেয়ে মানে কমপ্লেক্স পার্ট বা জটিল বিষয় হচ্ছে রিডিং। আমরা রিডিংয়েই কিন্তু অনেক ভুল করি। সেটা হচ্ছে আমি শুধু এটাই বলবো যে আপনি আজকে বাসায় একটা প্যাসেজ পড়বেন, পড়ে দেখবেন যে প্যাসেজটা আপনার কাছে কেমন লাগে, কতটুকু সহজ মনে হয়। আর জাস্ট এই ফাউন্ডেশনটা আমরা শেষ করব। এই ফাউন্ডেশন শেষ করার পরে ওই সেম প্যাসেজটি পড়ার চেষ্টা করবেন। আজকে বাসায় গিয়ে পড়বেন যে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড চিনতে সমস্যা হবে, বাট এই ফাউন্ডেশন শেষ করার পরে যখন আমরা রিডিংটা করব তখন কিন্তু আমাদের কাছে রিডিংটা খুবই সহজ মনে হবে। কেন মনে হবে? যে আমরা একটা সেন্টেন্স যখন পড়ব তখন সেন্টেন্সের সবগুলো ওয়ার্ড আমরা চিনব কোনটা কোন পার্ট অফ স্পিচ, এবং সেন্টেন্সটি শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত গ্রামাটিক্যাল কোন লেভেলে আছে, সেটা কি টেন্সে আছে, মডালে আছে, অ্যাক্টিভে আছে, প্যাসিভে আছে, আমরা এই বিষয়গুলো গ্রামারের মধ্যে বোঝার চেষ্টা করব। এখন আমরা রিডিং শেষ করব। এখন রিডিং আমি যত পড়বো তত কি করতে পারবো, লিখতে পারবো। এখন এই রিডিংয়ের সাথে কিন্তু লিখার একটা সম্পর্ক। আমি যত যত পড়বো তত কি লিখতে পারবো। কথায় আছে না যে রাইটিং ইজ দ্য হাফ অফ লার্নিং, অর্থাৎ আমি যত পড়বো তত কি করতে পারবো, তত লিখতে পারবো। এখন আমরা আইএলসে যেটা জানি যে আইএলসের রাইটিং অংশে 2টা পার্ট থাকে, টাস্ক 1, টাস্ক 2। তো সেখানে আবার আইএলস 2 ধরনের, একাডেমিক, জেনারেল। একাডেমিক আইএলসে পার্ট 1-এ গ্রাফ চার্ট আসে, আর জেনারেল যেটা সেটাই কিন্তু একটা লেটার আসে, আর পার্ট 2-তে সেম। তো যাই হোক, তারপরে আমরা কি করব, লিসেনিং, স্পিকিং। এখন লিসেনিংয়ের সাথে স্পিকিংয়ের একটা সম্পর্ক। লিসেনিং বলতে শোনা। যেমন আমরা যখন ইংরেজি শুনি, যখন একটা ইংলিশ মুভি দেখি, তখন কিন্তু তাদের যে ভাষাটা আমরা কিন্তু রপ্ত করতে পারি না, বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আমরা যেমন শুনেও বুঝতে পারি না, তারা যেভাবে বলেন আমরা সেইভাবেও কিন্তু স্পিকিং করতে পারি না, বলতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে এই লিসেনিং আর স্পিকিংয়ের সাথে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফনেটিক্স। সেটি কি? ফনেটিক্স। হোয়াট ইজ দ্য ফনেটিক্স? ফনেটিক্স হচ্ছে উচ্চারণ। এখন পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেকটা ভাষারই নিজস্ব কিছু উচ্চারণ ভঙ্গি আছে। যেমন আমরা বাঙালি, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি তখন বাংলা ভাষায় কথা বলবার জন্য আমাদের যেমন অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, আনুনাসিক ঠিক করলে আমাদের বাংলা ভাষার কথা বলাটা শুদ্ধ হয়। তদ্রূপ যেমন আমি একটা লাইন যদি আপনাদের সামনে পড়ি বাংলা ভাষার, যে লাইনগুলোতে বাংলা ভাষার উচ্চারণের সবগুলো নিয়ম আছে, জাস্ট এই লাইনটা আমি পড়ার চেষ্টা করব উচ্চারণ দিয়ে এবং উচ্চারণ ছাড়া। তো উচ্চারণ ছাড়া আমি একটু পড়ি, দেখেন কেমন শোনা যায়।
আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাকে খুঁজতে খুঁজতে বুঝতে পারলাম তুমি এসেছ। মিস্টার বাড়ি বাড়িধারা থেকে গাড়িতে করে শাড়ি কিনে দাড়ি কেটে বাড়ি ফিরলেন। তিনি একজন দৃঢ় চরিত্রের অধিকারী। ভুল করে ফুল ছিঁড়ে মূলে মেরো না, ফুরফুরে বাতাসে ফোঁটা ফোঁটা বৃষ্টিতে মন আজ পই পই ভালোবাসে ভালোবাসা পাঠাতে। আমি যে লাইনটি পড়লাম এটি কিন্তু একদমই আমি সঠিক উচ্চারণ, অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এগুলো অনুসরণ করিনি, কাজে এটা শুদ্ধ উচ্চারণ হয়নি। এখন এই লাইনগুলোই আমি শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করছি, দেখেন কেমন শোনা যায়। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাকে খুঁজতে খুঁজতে বুঝতে পারলাম তুমি এসেছ। মিস্টার বাড়ি বাড়িধারা থেকে গাড়িতে করে শাড়ি কিনে দাড়ি কেটে বাড়ি ফিরলেন। তিনি একজন দৃঢ় চরিত্রের এবং প্রগাঢ় স্বরের অধিকারী। ভুল করে ফুল ছিঁড়ে মূলে মেরো না, ফুরফুরে বাতাসে ফোঁটা ফোঁটা বৃষ্টিতে মন আজ পই পই ভালোবাসে ভালোবাসা পাঠাতে। এখন যদি বলি আমি এই যে এখন যেটা পড়েছি এটা উচ্চারণ দিয়ে, আপনারা নিশ্চয় এর পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো আমাদের মূল কথা হচ্ছে ইংলিশ। তো ইংরেজির যে উচ্চারণটা আমরা যে উচ্চারণ করি বাংলাদেশে, আমাদের উচ্চারণ কিন্তু নেটিভসদের কাছাকাছিও হয় না। কারণ আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, কাউকে যদি সময় জিজ্ঞেস করি, আমরা কিন্তু বলি যে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ। আমরা একদম মানে খুবই শক্ত করে বলবার চেষ্টা করি। আসলে ইংরেজি উচ্চারণ খুবই ইজি এবং খুবই সহজে উচ্চারণ করা যায় যদি তাদের ফনেটিক্সটা ফলো করা যায়। যেমন আমরা যখন একজন বিদেশি যখন আমাদের বাংলাদেশে এসে আমাদের বাংলা ভাষাটা বলার চেষ্টা করেন, তারা কিন্তু কোনো ক্রমে আমাদের মতো করে বলতে পারেন না। আমরা যেমন সুন্দর করে বলি, তোমার নাম কি, তুমি কেমন আছো। এখন এই কথাটাই যদি একজন নেটিভ স্পিকার এসে বলার চেষ্টা করে, সে কিন্তু বলবে তোমার নাম কি, তুমি কেমন আছো। এখন সে যখন আমাদের বাংলা ভাষা বলবে, সে কিন্তু ইংরেজির একটা টোনে বলার চেষ্টা করবে। তদ্রূপ আমরা যখন ইংরেজি বলি তখন আমরা বাংলার সুর নিয়ে কিন্তু বলার চেষ্টা করি। আমরা বলি হাউ আর ইউ, ওয়েলকাম, এরকম বলি। আসলে এরকম বলা যাবে না। কারণ আমি এখন দেখাবো যে একটা সেন্টেন্স যে আমরা আমাদের মতো বললে কেমন শোনা যায়, এবং সেটা যদি আমরা নেটিভ স্পিকার্সদের মতো তাদের ফনেটিক্সে বলার চেষ্টা করি, সেই পার্থক্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যেমন আমরা যদি কাউকে সময় জিজ্ঞেস করি, আমরা আমাদের মতো বললে বলি এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ। আমরা এইভাবে বলি, কিন্তু বিদেশিকে এইভাবে বলে, তারা খুবই নর্মালি বলার চেষ্টা করে। তারা বলে কিভাবে, এক্সকিউজ মি, can you tell me the time please? Yes, of course, it's about 6 o'clock. Excuse me, can you tell me the time please? I'm sorry, I don't know, I don't have a watch. কিন্তু আমরা বলি কিভাবে, I am sorry, না I'm sorry, এইভাবে কিন্তু বলতে হবে। তো এই ফনেটিক্স আমাদের লক্ষ্য করতে হবে। এখন আমরা যখন কথা বলি, যে কোনো ভাষায় যখন কথা বলতে চাই, আমাদের দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ কি? আমি যখন প্রেজেন্টেশন দেব, আমি যখন কথা বলবো, কথা বলতে গেলে আমার যে এই বডির একটা মুভমেন্ট আছে, এবং আমার চোখ, আমার মুখ, আমার ঠোঁট, আমার ভুরু, এগুলো কিন্তু কি কাজ করবে, যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু সুন্দর করে কথা বলার চেষ্টা করব। এখন আমরা যদি একটা দুঃখের সংবাদ হেসে হেসে দেই, তাহলে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হলো না। আমরা যদি একটা আনন্দের সংবাদ কান্না করে দিই, সেটাও কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হলো না। কাজেই এই বডি ল্যাঙ্গুয়েজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কথা বলবার জন্য। হ্যাঁ, এখন তারপরে আমরা যেটি বলবো সেটা হচ্ছে যে আমাদের যে টোন, আমাদের উচ্চারণ ঠিক করবার জন্য কিছু এক্সারসাইজ আছে এবং টাং টুইস্টার আছে, সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। আমরা আমাদের ঠোঁট, আমাদের জিহ্বা, আমাদের চোয়াল, এগুলোর কিন্তু একটা ব্যায়াম আছে, আমাদের সেটার এক্সারসাইজটা আমরা করানোর চেষ্টা করি।
তো এটা আমরা যখন করব, তো ওই যে আমরা আইএলসি বলি, পিটিই বলি, ইংলিশের যত কোর্স আছে, যত অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি, মেডিকেল, সব ক্ষেত্রেই কিন্তু এই ফাউন্ডেশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এইগুলো দিয়ে, এই ফাউন্ডেশন শেখার পরে, ফাউন্ডেশন আমরা শিখবো ভোকাবুলারি, গ্রামার, তারপরে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। লিসেনিং আর স্পিকিংয়ের সাথে আমরা শিখব ফনেটিক্স, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সারসাইজ। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা কি হব, আমরা এই যে এখানে আছে আইএলস, মিনস আইএলস হচ্ছে একটা সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন। এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা কোনো কোর্স না, এটা হচ্ছে পরীক্ষা, যে এই 4টা দক্ষতার উপরে আমি কতটুকু এক্সপার্ট সেটাই একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষার নামই হচ্ছে আইএলস। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ। Truly speaking, this was a very, very nice moment with you. Allah Hafiz. Assalamu alaikum.